মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে 15ই আগস্ট, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি, অনেক অবিচার শুনেছি, অনেক মিথ্যাচার শুনেছি। আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বঙ্গবন্ধু হত্যার আসল তথ্য ফাঁস করলেন মেজর ডালিম। যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কিছু জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী বলল, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকা সত্ত্বেও
আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা? কি কি ছিল ওই দফায়, যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো,
তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাহিনী বানাই, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হয়। এই বাকশালের মেম্বার সবাই, সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব।
এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল ৭১ মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে ৭৫ আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে ১৯২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে, বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বুদ্ধি। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন ২৪-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে ৪.৫ লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নেই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূতাবাসে, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় ৪,০০০ লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত।
কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য। তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে তারা। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কি ছাত্র, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায়, প্রথম গুলিটা আমাকেই খেতে হবে, মুনাফেক খেতে হবে। স্যার আমি আপনাকে বাঁচাবো, বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মনে হয় 81, 76 না 77, সামথিং লাইক দ্যাট। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সভা ছিল চীনে, এটা তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে 15ই আগস্ট, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি, অনেক অবিচার শুনেছি, অনেক মিথ্যাচার শুনেছি। আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে যখন লাইভ দেখতেছিল বাংলা ভাষাভাষী প্রায় 8 লক্ষ মানুষ একই সময় লাইভ দেখতেছিল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের, তখন প্রমাণ করে যে মেজর ডালিমরা কি তাহলে শেখ মুজিবের তুলনায়, শেখ পরিবারের তুলনায়, আওয়ামী লীগের তুলনায় বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন? এটা এই একটা লাইভ প্রমাণ করে। যেই লোকটা জীবনে টকশোতে আসে নাই, যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি, যেই লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ, যেই লোকটার মতো বহু দেশপ্রেমিক নাগরিককে আওয়ামী লীগ অত্যাচার করেছে, জুলুম করেছে, পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে, সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে 8 লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে, তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয়, এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে, বাংলার জনগণ যে সত্যি দেশপ্রেমিক, তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোন একটি লাইভ, যে লাইভটি একত্রে 8 লক্ষ মানুষ ইউটিউবে ওয়াচিং এ ছিল, এটা কখনোই ছোটখাটো কোনো বিষয় নয়। এটাকে হৃদয়ে যদি এই চাহিদা না থাকে, তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই। মেজর ডালিমের বর্ণনা করেছেন। মেজর ডালিম যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে, আপনারা একটু ক্ষমা করবেন, আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে, আপনারা লাইনে থাকবেন। সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে 15ই আগস্ট ছিল একটি বিদ্রোহ, যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সেনাবাহিনীর কর্মীদের সাথে, সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি, কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই 15ই আগস্টের পরে, তাহলে জনগণ যেই কাজটি করেছে, জনগণ যেই কারণে খুশি হয়েছে, জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে, সেটা আজকের মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন। কারণ জনগণ যদি না চায় কোনো কিছু, সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে, কোনোভাবে তৈরি করে দিয়ে, কোনোভাবে আপনার মন গড়া মতবাদ দিয়ে সম্ভব নয়। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই 24 সালে এসে চোখের সামনে দেখলাম শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে হয়, এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আজকের এই মেজর ডালিমের
শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি, তাদেরকে এদেশের জনগণ এখনো সত্যিকার মনোপটে রেখেছে। আমি মনে করি ইনি একজন বীর, তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম, অপতৎপরতা, মিথ্যা অপবাদ কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আওয়ামী লীগ করেছে, বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে, সেই জিনিসগুলোর সবকিছু উদ্ধ করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার। ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না, তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না, বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে, সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে। আমি এই কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা, এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বাংলাদেশের এমন কোন ব্যক্তি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় দুই একজন নেতা যদি থাকেন, বিএনপির তারেক রহমান সাহেব, এদেরকে আমি বাদই দিলাম, এই বাদে বাংলাদেশের এমন কোন ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে 8 লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে, সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে, আমার কাছে এরকম কোন এক্সাম্পল এখন পর্যন্ত নাই। তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন, মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন, সেই 1975 সালের কঠিন সময়েও, যেই সময় আপনার ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না, তখনও এই মানুষগুলো তারা এই দেশ প্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে, লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে। আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয়, এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে, হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না, কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না, তারা দায়ী থাকিয়ে যাবেন। কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিধায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল, ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার স্বপ্ন নতুন করে পেয়েছিল, এবং এই ডালিম সাহেবদের মানুষ, ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাই আজকের আমাকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশে অনেকেই ফুরুত ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন, অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান, সাবধান হয়ে যান, কোনো কিছুতে লাভ হবে না। মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না। ডালিমের ভালোবাসা কি কারণে, ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন, আপনি সমাজনীতি করুন, তাহলেই আপনি জনপ্রিয়তার স্থান অর্জন করতে পারবেন। ভারতের তাবেদারি করবেন, ভারতের দালালিও করবেন, আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণও করবেন, আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনা এদেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন, মনে মনে সন্দেশ খাবেন, কোনো লাভ নেই। জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকেই ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। আজকে না হয় আমি অবাক হয়েছি, মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না, লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের তৎপরতার মধ্যে, মিথ্যাচারের মধ্যে, কিন্তু লোকটা শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন, কি এমন চুম্বক পয়েন্ট ছিল, কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখেছে, তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে, অবাক করা কাণ্ড ভাবতে পারেন? বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি, ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি, যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই। দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে
জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই। এবং এই 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি এই স্পিরিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্পিরিটের একটা অংশ। অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে, আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে। মনে রাখবেন, যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয়, সেই বিপ্লবটা যখন সংগঠিত হয়, তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয়। আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি, কোনো সন্দেহ নাই, জনপ্রিয় নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু লোকটা 71-এর আগ পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও 75-এ এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যার তৈরি হলো? এর একটাই কারণ, সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা, ভালোবাসা, সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই। শেষ সময়ে এসে সেটা ভুলে গিয়েছেন। ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা, সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে, যেমনটা শেখ হাসিনা করেছে। 75 থেকে শেখ হাসিনা শিক্ষা অর্জন করে নাই। 1975 সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনোদিন আমরা হোক সেটা চাইনি, কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা অর্জন করে নাই। এখনো অনেকেই শিক্ষা অর্জন করছে না। এখন পরিবর্তন হয়েছে মুহূর্তের মধ্যে। আপনি একটি মিথ্যা বিভ্রান্তমূলক জনবিদ্বেষী বক্তব্য দিলে জাতির কাছে নিকৃষ্ট দালালে রূপান্তরিত হবেন। 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে আপনার রাজনৈতিক সব অর্জন ধ্বংস হয়ে যাবে। দিস ইজ নেম কল সোশ্যাল মিডিয়া। আজকের সেই জায়গায় ডালিমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় মাত্র এখন হয়তো 2-1টা লাইভে এসেছেন, কিন্তু অন্যরা যখন দেশের জন্য কাজ করেছেন তখন তারা সোশ্যাল মিডিয়ায় ছিল না। একজন দেশপ্রেমিককে আওয়ামী লীগ খুনি হিসাবে সাব্যস্ত করেছে। এদেশের নাগরিকদেরকে, যেই ডালিমদের কারণে আজকের বাংলাদেশের এখন পর্যন্ত আপনি, আপনারা, আমরা সবাই রাজনীতি করছেন, মোষ তাওয়ায় তাওয়ায় ঘুরছেন, তাদেরকে, এই ডালিমদেরকে স্মরণ করা উচিত। এবং ডালিমদের মতো মানুষদেরকে যখন কেউ সম্মান করবে না, সম্মান জানাবে না, তখন সেই জাতি ভালো কিছু পাবে না। তবে আমি অবাক হয়েছি, আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন। এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ, যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল। হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখ হাসিনা পাইতেন, এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন, কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। ডালিম সাহেবের আমি দীর্ঘ হায়াত কামনা করছি, ইলিয়াস সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি, এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন, মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। মানুষকে, আপনার আদর্শকে, আপনার চিন্তাকে, আপনার দেশপ্রেমকে, আপনার ধর্মপ্রেমকে, আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন। জনগণ আপনাকে অটোমেটিক অ্যাকসেপ্ট করবে। আর যারা সেটা করতে পারবেন না, খুঁচিয়ে খুঁচিয়ে বক্তব্য দিবেন, এর পিছনে লাগবেন, ওর পিছনে লাগবেন, কোনো লাভ হবে না। এই বাংলার জনগণকে আর ভুগিযুগি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রমাণ চাচ্ছেন, প্রমাণ লাইভগুলোতে ঢুকে দেখুন। আজকের সে কারণেই বলছি, আমি এই ডালিম সাহেবের লাইভ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে শেখ হাসিনা না পারে তাকে তার গোষ্ঠী শুদ্ধ কবরস্থ করতে, সেই মানুষটার একটা লাইভে ইউটিউবে একত্রে 8 লক্ষ লোক দেখবে। মানুষগুলোর কি কোনো কাজ নাই? এখন সবাই বলবেন মানুষগুলা জামাত শিবির করে, তাই তো? মানুষগুলা ওই চরমনায়ের পীরের মুরিদ, তাই তো? মানুষগুলা হেফাজত করে, তাই তো? তো তাও যদি হয়, তাহলে এত লোক ওদের হয়ে গেল, আপনার আবার কোনো লোক নাই? এই যে চিন্তার বিষয়, মহা চিন্তার বিষয়। আজকে সে কারণেই বলছি, যদি এই ডালিম সাহেবের লাইভকে কেউ বলে রাজাকারেরা লাইভ দেখেছে, তাহলে রাজাকারের সংখ্যা তো এদেশে মুক্তিযোদ্ধার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে না? এই জায়গায় চিন্তা করতে হবে। দেশপ্রেমিকদেরকে আর ট্যাগ লাগানো বন্ধ করে দিতে হবে। ওই ট্যাগ টোগ লাগিয়ে দিয়ে কোনো লাভ হবে না।
এই দেশকে এই দেশপ্রেমিকরাই ৭১-এও যুদ্ধ করে রক্ষা করেছে, ৭৫-এও রক্ষা করেছে, ২৪-এও এসে দেশপ্রেমিকরাই রক্ষা করেছে। অতএব দেশপ্রেমিক যারা, তাদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী, আল বদর, আল শামস, হুজুর, এরপর ওয়াইজিন, কি জানি একজন আলেম, আজহারি টাজহারি, এইসব ডাকবেন না। যারা ডাকবেন ধ্বংস, অনিবার্য ধ্বংস। আপনার যে ব্যক্তি ডাকবেন সবার আগে তার ধ্বংস হবে। আর শুধু তারই না, ওই ব্যক্তির কারণে অনেক মানুষের এবং অনেক দল এবং সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। বাংলার মানুষের আবেগ, বাংলার মানুষের ভালোবাসা, এটা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ক্ষত নেই। এই ভালোবাসাকে রক্ষা করতে হলে 2টা অপশন, আমি বলবো 3টা অপশন। দেশপ্রেমিক হতে হবে একদম ছাচ্চা, মানুষের ভালোবাসা পাবেন। দল আপনি যাই করেন কোনো সমস্যা নেই, বিএনপি করেও ভালোবাসা পাবেন, জামাত করেও ভালোবাসা পাবেন, কিন্তু দেশপ্রেমিক হতে হবে। আর জামাত করেও মানুষের ঘৃণা করাবেন, কিন্তু যদি দেশের বিরুদ্ধের কেউ হন। সোজা কথা, নাম্বার 1। নাম্বার 2, ভারতের বিরুদ্ধে আপনার অবস্থান ক্লিয়ার থাকতে হবে। এরা ধান্দাবাজি যতটুকু করবে আপনাকে ততটুকু প্রকাশ করতে হবে। এরা দেশের জন্য ভালো করলে আপনি ভালোটা মেনে নেবেন, সমস্যা নেই। কিন্তু ভারত প্রীতি দেখাতে গিয়ে বাংলার জনগণের হৃদয়ে কষ্ট দিবেন, সেটা এদেশের জনগণ মেনে নিবে না। যদি নিত, তাহলে এদেশের জনগণ এখন আর মেজর ডালিমদের ওই সময় নষ্ট করে টক শো লাইভ দেখার জন্য বসে থাকতো না। কথা ক্লিয়ার? এই প্রীতি দেখাবেন না। তৃতীয়ত, এদেশের কোন ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষদের বিরুদ্ধাচরণ ভুলেও করবেন না। করবেন তো ধ্বংস হবেন। সহজ কথা। যদি এই 3টা আমল কোন রাজনীতিবিদ করতে পারেন, টিকে থাকবেন রাজনীতিতে। ছোট দল করেন, অসুবিধা নাই, বড় দল করেন, অসুবিধা নাই। এই দেশের মানুষ এখন আর কোন ব্যক্তি পূজারী কিংবা দল পূজারী কিংবা মার্কা পূজারীও এখন আর নাই। বর্তমানে এই টেলিকমিউনিকেশনের যুগে মানুষ এখন একেবারে গ্লাসের মতো ক্লিন, পরিষ্কার মানুষ দেখতে চায়। আজকের মেজর ডালিমের এই লাইভ থেকে বাংলার জনগণের এটাই শিক্ষা। সাংবাদিক ইলিয়াসের একটা বক্তব্য থেকে এটাই শিক্ষা। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস সাহেবের সব বক্তব্য আমার পছন্দ না হতে পারে, আপনারও পছন্দ না হতে, কিচ্ছু আসে যায় না। আমি পছন্দ না করলে কি আসে যায়, করলাম না। তো আমি যেটা পছন্দ করি না আমি অ্যাভয়েড করব। কিন্তু তাদের দেশপ্রেমিক যে বক্তব্য কিংবা কর্ম পদ্ধতি যেটা তিনি করেছেন জনগণের জন্য, সেটা স্বীকৃতি দেয়া একজন বুদ্ধিমান এবং ভালো মানুষের কাজ। যদি না দেন, ভুল করবেন। শুধু তারাই নয়, বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে দেশকে স্বাধীনতা রক্ষার জন্য, দেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য যারাই যেখানে যতটুকু কথা বলেছে, প্রত্যেকটি মানুষকে অ্যাকনলেজ করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব। তাদেরকে অ্যাকনলেজ করলে আপনার সম্মান কমবে না, কিন্তু তার মতো আপনাকে হতে হবে এমনটা না। আমি সে কারণেই বলছি, আমি যখনই তাদের ভালো কিছু দেখি আমার হৃদয়টা ভরে যায়। আজকের ইলিয়াস সাহেবকে ধন্যবাদ জানাই, মেজর ডালিমকে ধন্যবাদ জানাই, বাংলার জনগণকে স্বাধীনতার স্পিরিট, ৭৫-এর স্পিরিট, ২৪-এর স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।